শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখেন তারা। আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে কাল বৈঠক করবেন দুই মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর এবং তার পরিবারের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 21 দিনের সময় দিয়ে তাদের সম্পদ বিবরণী চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। যথাসময়ে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। বাড়ছেই নদ নদীর পানি। এখনও 7টি নদীর পানি 16টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে বন্যা কবলিত এলাকায় বৃষ্টি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নানা দুর্ভোগে রয়েছেন বানভাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। টানা তৃতীয় দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। 3 দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করা হলে অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। দাউদ হাসানের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। একমাত্র স্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। গতকাল অর্থমন্ত্রী শিক্ষকদের চলমান এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। আমরা কোথায় আছি? আমাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না। মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলমান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না করলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। আগামী 3 দিনের মধ্যে এই বক্তব্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার না করেন তাহলে আমরা অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচিতে বাধ্য হব। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা ধর্মঘট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথগুলো আছে সেখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এদিকে কর্মবিরতি পালন করা শিক্ষকদের সাথে আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে বসবেন। এই কথা জানান শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন শিক্ষকরা। অর্থমন্ত্রী, আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আমরা অর্থনৈতিক সকল সূচকে আপনার সাথে বাকযুদ্ধে আসব। তারপরে আপনি প্রমাণ করুন কতটা যৌক্তিক আমাদের এই আন্দোলন। আমরা 7 থেকে 8 জন আমাদের ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মিলিয়ে তো আগামীকালকে হয়তো সম্ভাব্য একটা সময় সকালবেলায় বলেছেন। তো উনি যখন সময় দিবেন আমরা সেখান থেকে ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন সদস্য মিলে আমরা 7-8 জন হয়তো যাব সেখানে। এদিকে টানা 3 দিন ধরে কর্মবিরতি চলায় বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আমি ফেনী থেকে আসছি শুধুমাত্র এটার জন্যই যে আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি পুরা প্রসেসিং হোল্ড হয়ে গেছে শুধুমাত্র ট্রান্সক্রিপ্টের জন্য। ওরা বারবার ট্রান্সক্রিপ্টের জন্য আমাকে নক দিচ্ছে, আমি তো কোনো রেসপন্স করতে পারতেছি না। রেজিস্টার বিলিং মানি 7 কলেজ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য তো একটা ভোগান্তির বিষয় থাকে। তার উপরে এখন যদি অফিস বন্ধ, জানি না এটা কতদিন পর্যন্ত আমাদের ঘোরা লাগবে না লাগবে। ঢাকার বাইরের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও একই দাবিতে আন্দোলন চলছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীরা। এর আগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। প্রিলিমিনারি, তারপর রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় সাধারণ শিক্ষার্থীর মতো, তারপর ভাইভা পর তারপর কোঠা সিলেক্ট হয়। ব্যাপারটা আপিল বিভাগে কোঠার যে এটা রায়টা বহাল রাখার জন্য আজকের এই আন্দোলন। এর পরপরই দোল চত্বর, সুপ্রিম কোর্ট ও মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে বিক্ষোভ করে তারা। মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তার সন্তানদেরকে কোটা দিল, এখন তার নাতি নাতিরা কেন কোটাটা পাবে? আমরা চাই মেধা দিয়ে তারা যোগ্যতা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর চাকরি যেন পায়। সরকার যখন আমাদের এই দেশে বৈষম্যটাকে দূর করে 18 পরিপত্রটাকে পুনর্বহাল করবে, তখন আমরা এই রাজপথ ছাড়বো। এর আগে আমরা রাজপথ ছাড়ছি না। অবরোধের কারণে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের সড়কে তৈরি হয় যানজট। আগামীকাল হাইকোর্টের শুনানি হবে। সেই শুনানিটি আমাদের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, মেধাভিত্তিক একটি প্রশাসনের পক্ষেই যাতে রায়টি হয়। এদিকে একই দাবিতে দুপুরে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের রূপান্তরের ওপর একটি উপস্থাপনা পরিদর্শনের সময় তিনি কথা বলেন। চিকিৎসা সরঞ্জাম কেনায় সতর্কতার পাশাপাশি প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দেশের স্বাস্থ্য খাতের আরও উন্নয়নের ওপর জোর দিয়ে সরকার প্রধান সবার জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান সম্পদের হিসেব জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট করছেন হাসান তানভীর। প্রাথমিক অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় জমি, রিসোর্ট, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের স্থাবর অস্থাবর সম্পদের বিষয়ে হিসাব জমা দিতে 21 কর্মদিবস সময় দিয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছে দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন, বেনজির ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে দুদক। চিঠির জবাব না দিলে তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে দুদক আইনে। যদি দেখা যায় সম্পদ বিবরণীতে গোপন আছে তাহলে মামলা হবে, আর যদি সম্পদ বিবরণী নাই দাখিল করে তখন নন সাবমিশন অফ ওয়েলথ স্টেটমেন্টের মামলা হবে। এটি একটু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিং। ওই প্রসিডিংটার সঙ্গে এই প্রসিডিং কোনো মিল নেই। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান হুন্ডি সহ নানা মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এ বিষয়ে মতিউর, তার 2 স্ত্রী ও প্রথম পক্ষের ছেলে মেয়ের সম্পদের হিসেব চেয়েও সংস্থাটি চিঠি দিয়েছে। আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27 জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এদিকে 2 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৃষ্টি কমায় সিলেট অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উত্তর পূর্বের প্রধান নদীগুলোর পানি বাড়ছে। 16টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে 7 নদীর পানি। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তার পানি আগামী 72 ঘন্টায় আরও বাড়তে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ডেস্ক রিপোর্ট।
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। একই সময়ে ভারতের ঢলের পানিও কমেছে। তবে সুরমা নদীর পানি সকালেও ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। বন্যার পানিতে প্লাবিত থাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এখনও তাহিরপুর দোয়ারা বাজার বিশ্বম্ভরপুর সদর উপজেলার নিচু এলাকায় লোকালয়ে রাস্তাঘাটে পানি রয়েছে। গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। বাড়িতে পানি উঠেছিল, ঘরে পানি উঠে গেছে, ডুবে ফেলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমরা বহুত কষ্ট করি। তারপরে আমাদের বেশি ফান টানের দরকার নাই, আমরা দরকার হয়েছে মুড়িবানটা আমাদের ঠিক মতো করে দিবেন, তাহলে আমরা পানি চোখে দেখবো না। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কমলেও এখনও বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কংস, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অসুখ বিসুখে যে জ্বর হইতাছে, ফুলা মানে জ্বর সর্দি এই অবস্থা হইতাছে। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, রাস্তাঘাট তল হয়ে গেছে। এই বাড়িতেই নৌকা দিয়ে যায়, ওষুধ মষুধ আনন্দ লাগতেছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে, থরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে, ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার এরান্ডাবাড়ি, সন্ন্যাসীর চর, চর গুপ্তমণি সহ কয়েকটি চরে নতুন করে পানি উঠেছে। জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ফেনীর ফুলগাজীর বিভিন্ন এলাকার মানুষ রয়েছে দুর্ভোগে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। যানজট নিরসন এবং শিশুদের নিরাপদে স্কুলে যাতায়াত নিশ্চিতে প্রথমবারের মতো রাজধানীতে সীমিত পরিসরে স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিজাত স্কুল কলেজগুলোকে স্কুল বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন মেয়র। স্কুল ভ্যানে করে শিক্ষার্থীদের অনিরাপদ যাতায়াত এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত যানবাহনের চাপে রাজধানীর অভিজাত স্কুল কলেজ অধ্যুষিত এলাকায় তীব্র যানজট। ঢাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির অন্যতম কারণ এটি। সংকট উত্তরণে সামর্থ্যবান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস চালুর কথা একাধিকবার বলা হলেও কাজে আসেনি সেটি। সংকট সমাধানে এবার এগিয়ে এলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে বনানী বিদ্যানিকেতনে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা এবং সিসিটিভি ক্যামেরা যুক্ত বিআরটিসির দ্বিতল ৩টি স্কুল বাসের উদ্বোধন করা হয় আজ। পর্যায়ক্রমে এই স্কুলেই যুক্ত হবে ২০টি বাস। আজকে আমাদের যে যাত্রা শুরু, এই যাত্রার মাধ্যমে আমরা অন্যান্য স্কুল থেকে আমন্ত্রণ জানাবো। এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। দ্রুত রাজধানীর অভিজাত স্কুলগুলোকে শিক্ষার্থীদের এই ধরনের বাস চালুর নির্দেশ দেন মেয়র। অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে, বিশেষ করে উত্তরের, আমি সব জায়গাতে এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা। আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে। বনানী বিদ্যানিকেতনের বাস 3টি আপাতত কুড়িল বিশ্ব রোড, 100 ফিট বসুন্ধরা এবং উত্তর বাড্ডা রুটে চলবে। এই উদ্যোগে সহযোগিতা করছে ঢাকা সড়ক পরিবহন কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। টিকিট কাউন্টার না থাকায় জনপ্রিয়তা পাচ্ছে না এয়ারপোর্ট শাটল বাস সার্ভিস। প্রতারিত হতে পারেন এমন আশঙ্কায় নতুন এ সেবা নিতেও ভয় পাচ্ছেন বিদেশ ফেরত কর্মী এবং তাদের স্বজনরা। তাছাড়া রেল স্টেশন, বাস স্টপেজ কোথাও নেই প্রচার, ফলে যাত্রীর অপেক্ষায় দিনভর বসে থাকছে বিআরটিসির 2টি বাস। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে গত 26শে জুন উদ্বোধন করা হয় এয়ারপোর্ট শাটল বাস সার্ভিস। বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে বিমানবন্দর থেকে উত্তরার জসিমউদ্দিন মোড় ঘুরে
এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হয়ে আবার বিমানবন্দর। দিনভর এই রুটে চলাচল করবে বাস। উদ্বোধনের পর কেমন চলছে বিশেষ এই সার্ভিস দেখতে যাই বিমানবন্দরে। দেখা যায় প্রায় 1.25 কিলোমিটার দূরের রেল স্টেশন থেকে ভারী ব্যাগ মাথায় করে বয়ে নিয়ে আসছেন অনেকেই। কেন বিআরটিসির বাসে এলেন না? আমরা তো বাসে এখানে নামছি, নামেও নাইটে যাইতাম সেরি এটাই। বিআরটিসিতে গেলে সুবিধা হতো না? হ্যাঁ হইতো না। গেলেন না কেন? জানি না তো আগে, বাস ছাড়তে জানে না। যারা বিদেশ থেকে ফিরছেন তারাও ভারী বোঝা মাথায় করে যাচ্ছেন দূরের রেল স্টেশনে। কেন? আমরা জানি না তো বিআরটিসি বাস কোন জায়গায় যাইব ওটা। এইখান থেকে এই যে এই রাস্তা নিয়ে আসে, এই রাস্তা নিয়ে আসে। ও তাই বলছি, রেল স্টেশনে যাব, এখান থেকে ট্রেনে যাব। এয়ারপোর্টের টার্মিনাল, বাস স্টপেজ বা রেলওয়ে স্টেশন তন্ন তন্ন করে খুঁজেও নতুন এই শাটল বাস সার্ভিস সম্পর্কে একটি পোস্টার বা ব্যানার চোখে পড়েনি। আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি বলতেছেন যে বাস এভাবে সার্ভিস দেয়, আমরা এর আগে কখনো শুনিনি, তো এই ফার্স্ট টাইম শুনলাম। বিআরটিসির মাঠ পর্যায়ের কর্মীরা জানান, টার্মিনালে বাস ঢুকতে না পারা, টিকিট কাউন্টার না থাকা সহ নানাবিধ প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের উপর রাস্তাটা না পাওয়ার কারণ হচ্ছে যে বিমানবন্দরে মানুষের লাগেজ এদিক সেদিক হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে মানুষ এখনো ভীত। আমরা ব্যানারের মাধ্যমে যদি দিতে পারি এবং কাউন্টার থাকে এবং লাগেজ নিয়ে যেন ট্রলি নিয়ে সুন্দরভাবে এই জায়গাটায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা করে দিলে যাত্রীরা অনেকেই আগ্রহী। অনেকেই বলছেন বড় বাসের পরিবর্তে ছোট বাস হলে দ্রুত যাত্রী পূর্ণ করে ছেড়ে দিতে পারত। এখন অপেক্ষায় থাকতে হয় যাত্রী পূর্ণ হওয়ার। দেশে ফিরে সবাই চায় দ্রুত বাড়ি পৌঁছাতে, বাসে বসে কেউ অপেক্ষা করতে চায় না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জন। এদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। গতকাল রাজ্যের হাথরাস জেলার স্বঘোষিত ধর্মগুরু বাবা নারায়ণ হরি ওরফে ভোলে বাবার ধর্মীয় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদদলনের ঘটনা ঘটে। সমাবেশস্থলে আগমন এবং নির্গমনের পথ অপ্রশস্ত এবং তাঁবুর ভেতর অস্বস্তিকর গরমের কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ওই ধর্মীয় সভার আয়োজকদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় ধর্মগুরু বাবা নারায়ণ হরিকে গ্রেপ্তার করা হতে পারে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে দেশি এবং বিদেশি কোচের বেতনে রয়েছে বিশাল পার্থক্য। এইচপি টিমের নতুন ব্যাটিং কোচ হিসেবে রাজিন সালে পাবেন মাসে প্রায় 2.25 লাখ টাকা। পক্ষান্তরে অনূর্ধ্ব 19 দলের কোচ নাভিদ নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 14.25 লাখ টাকায়। তবে বিসিবি রাজিন সালের পাশাপাশি তুষার ইমরান এবং তারেক আজিজ খানকে যে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সেটি প্রশংসার। দেশি কোচদের শীর্ষ পর্যায়ে খুব একটা কাজ করার সুযোগ দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন অভিযোগ বেশ অনেক দিন ধরেই। তবে মাঝে মাঝে কিছু পরিবর্তন আনে বিসিবি। এই যেমন বছরের 1 জুলাই থেকে এইচপি দলের এলিট ব্যাটিং কোচ হিসেবে গ্রেড 2-তে 3 বছর মেয়াদে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার বেতন দৈনিক 7,500 টাকা, অর্থাৎ মাসে প্রায় 2.25 লাখ টাকা। এছাড়া বোর্ডের ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরানকে 3 বছর মেয়াদে প্রায় 1,30,000 টাকা এবং বোলিং কোচ হিসেবে গত 20 জুন থেকে একই বেতনে নিয়োগ দেওয়া হয়েছে তারেক আজিজ খানকে। পক্ষান্তরে বিদেশি কোচদের বেতন কেমন সেটি জেনে নেওয়া যাক। শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজকে 1 জুলাই থেকে 2 বছর মেয়াদে অনূর্ধ্ব 19 দলের হেড কোচ এবং বয়সভিত্তিক দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার বেতন মাসে $12,000 মার্কিন, অর্থাৎ প্রায় 14,16,000 টাকা। এছাড়া জাতীয় দলের সাথে থাকা স্পিন বোলিং কোচ পাকিস্তানি মুশতাক আহমেদের বেতন প্রতিদিন $650, অর্থাৎ মাসে প্রায় 23,01,000 টাকা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের বেতন $11,000, অর্থাৎ প্রায় 12,98,000 টাকা। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বেতন $11,50,000, অর্থাৎ প্রায় 13,57,000 টাকা এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির বেতন $8,000, অর্থাৎ প্রায় 9,44,000 টাকা। এছাড়া বিদেশি কোচদের ছুটি ছাটা, থাকা খাওয়া সহ নানা সুবিধা থাকলেও দেশি কোচদের অনেকটাই নেই। বেতন বেশি হলেও পারফরমেন্স বিচারে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাকের সাথে চুক্তি বাড়াতে চাচ্ছে বিসিবি। তেমনি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে হেড কোচ হিসেবে চান্দিকা হাথুরা সিংহে থাকছেন তা নিশ্চিত। হাথুরা সিংহের সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। মোশতাক
ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি, যে দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। এইচপি এবং বয়সভিত্তিক পর্যায়ে দেশীয় কোচ নিয়োগ দেওয়ার পাশাপাশি বিভাগ এবং জেলা পর্যায়ের কোচদেরও বেতন সমন্বয়ের বিষয়টি জুলাইয়ের বোর্ড সভায় পাশ করেছেন কর্মকর্তারা। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনকারীদের সঙ্গে কাল বসবেন দুই মন্ত্রী। সম্পদ বিবরণী না দিলে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক, রাজউক পরিচালক মোবারক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত, বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, বিপদসীমার উপরে 7টি, দুর্ভোগে বানভাসীরা। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।